সেটা আমরা প্র্যাকটিস করেছি, তাই না? তো আজকের ক্লাসের জন্য এই স্টেপগুলো আরেকবার একটু দেখে নিই যে কিভাবে একটা ইউনিট হাইড্রোগ্রাফ আমরা ড্রাইভ করব। তাহলে ইউনিট হাইড্রোগ্রাফ যখন ড্রাইভ করব, তোমরা কি ওয়ার্ডের ফাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ওয়ার্ডের ফাইলের স্ক্রিনটা দেখা যাচ্ছে? রোল 64 শুভ কি দেখতে পাচ্ছ? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা আইসোলেটেড স্টর্মের বেসিসে হাইড্রোগ্রাফটাকে নিব এবং এই হাইড্রোগ্রাফের ক্ষেত্রে অবশ্যই যে রান অফটা হবে সেই রান অফটা 1 সেন্টিমিটার বা 1 ইউনিটের থেকে বেশি হবে এবং একটা ইউনিট পিরিয়ড আমরা সিলেক্ট করব যাতে এক্সেস যে প্রেসিপিটেশনটা ঘটবে সেই প্রেসিপিটেশনটাকে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করতে পারবো। ইউনিট যে পিরিয়ড, সেই পিরিয়ডটাকে অনেক ক্ষেত্রে চেষ্টা করা হয় যে 15 থেকে 30%-এর মধ্যে 15 থেকে 30% অফ পিক টাইম পিরিয়ডকে ইউনিট পিরিয়ড হিসাবে ধরা হয়। এখন এই টিপিক্যালি যেটা হয় যে ইউনিট পিরিয়ড ধরার ক্ষেত্রে 2 আওয়ার, 3 আওয়ার, 6 আওয়ার, 8 আওয়ার, 12 আওয়ার, এমনকি 1 আওয়ার ইউনিটও হতে পারে। এটা সবভাবেই সম্ভব। ইউনিট স্টর্মের ক্ষেত্রে আমরা সেই স্টর্মকে বুঝবো যে স্টর্মের সারফেস রান অফ যেন খুব বেশি কম না হয় একটা ছোট স্টর্ম ডিউরেশনের জন্য। এই জন্য আমরা কি করব, একটা ফ্ল্যাট হাইড্রোগ্রাফকে সিলেক্ট করে নেব। ফ্ল্যাট হাইড্রোগ্রাফকে যখন সিলেক্ট করে নিচ্ছি তখন আমাদের কাছে সেই হাইড্রোগ্রাফের ভেতর থেকে যেহেতু আমরা একটা স্টর্মের এগেনস্টে ফ্ল্যাট হাইড্রোগ্রাফটাকে সিলেক্ট করেছি, সেই স্টর্মের এগেনস্টে ফ্ল্যাটটাকে সিলেক্ট করার পরে আমাদের কাছে যে রান অফের অর্ডিনেটগুলি থাকবে সেই রান অফের অর্ডিনেটগুলোকে আমরা টোটাল রান অফ হাইড্রোগ্রাফ তার অর্ডিনেট হিসাবে জানবো। এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে বেস ফ্লোকে সেপারেট করব। তাহলে বেস ফ্লো সেপারেশনের জন্য 4টা মেথডের যে কোনো একটা মেথডই অ্যাপ্লাই করা যাবে। আমরা ভলিউম যখন পাবো, টোটাল যে ডাইরেক্ট রান অফের টোটাল যে ভলিউমটা পাবো সেই ভলিউমটাকে আমরা টোটাল কোন একটা জায়গায় এটা লেখা আছে যে আমরা যখন টোটাল রান অফের ভলিউমটা পাবো তখন তাকে আমরা ড্রেনেজ বেসিনের এরিয়া দিয়ে ভাগ করব যাতে আমরা নেট ডেপথের পরিমাণটা জানতে পারি, নেট প্রেসিপিটেশনের ডেপথটা যেন আমরা জানতে পারি। আমাদের কাছে এরপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে আমরা প্রেসিপিটেশনের ডেপথ জানতে পারলাম, আমরা প্রত্যেকটা অর্ডিনেটকে তখন ডাইরেক্ট রান অফকে আমরা নেট প্রেসিপিটেশনের ডেপথ দিয়ে ভাগ করব যাতে কিনা আমরা সেখান থেকে ইউনিট হাইড্রোগ্রাফের মানটা জানতে পারি। ইউনিট হাইড্রোগ্রাফের মানটা জানার পরে তো বিষয়টা অনেক ইজি হবে যে আমরা তখন সরাসরি ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেটকে প্লট করা শুরু করব। তোমার খাতার ভিতরে কি কি লিখবে? তোমার খাতার ভেতরে নেট প্রেসিপিটেশন, কিভাবে তুমি নেট প্রেসিপিটেশন পাবে, টোটাল প্রেসিপিটেশন থেকে লসগুলোকে বিয়োগ দিয়ে আমরা নেট প্রেসিপিটেশন পাবো। তাহলে আমরা সেভাবেই টোটাল যে প্রেসিপিটেশন আছে সেখান থেকে লসকে বিয়োগ দিই যাতে আমরা নেট প্রেসিপিটেশনটা পেতে পারি। এরপরে আমাদের কাজ হচ্ছে যে আমরা যখন নেট প্রেসিপিটেশন পেয়ে যাচ্ছি তখন সেখানে আমাদের কাছে যতখানি রান অফটা থাকবে, ভলিউম অফ রান অফ, সেটাকে আমরা এরিয়া দিয়ে ভাগ করব যাতে আমরা কিউডি বা ডাইরেক্ট রান অফ অর্ডিনেটের সামেশন আকারে আমরা কিউডিকে পাই। আমরা এরপরে টোটাল যে রান অফ এটা তো আমাদের কাছে জানা আছে, টোটাল রান অফটা থেকে আমরা বেস ফ্লোটাকে যদি বাদ দিতে পারি তাহলে আমাদের কাছে ডাইরেক্ট রান অফের অর্ডিনেটগুলো জানা থাকলো। তাহলে এই বিষয়টা হচ্ছে আমি ক্লিয়ার করতে পেরেছি যে আমরা যখন টোটাল রান অফ অর্ডিনেটটাকে ক্যালকুলেট করে নিয়ে আসছি, এটা এমনও হতে পারে যে তুমি ড্র করেও প্রকাশ করতে পারো, সবসময় যেটা টেবুলার ফর্মে করতে হবে এরকম না, তবে দুইটা পদ্ধতিতেই করাটা একটু ভালো, কারণ কোনটা তোমাকে জিজ্ঞাসা করা হবে বা কোনটা তুমি
অ্যাপ্লাই করবে, এটা তোমাকে এক্সাম বা ইভালুয়েশনের সময় তুমি তখন অ্যাপ্লাই করবে। তাহলে টোটাল রান অফ অর্ডিনেট থেকে বেস্ট ল অর্ডিনেট বিয়োগ দিলে ডাইরেক্ট রান অফ অর্ডিনেট পাচ্ছ। ডাইরেক্ট রান অফ অর্ডিনেটকে যদি নেট প্রেসিপিটেশন দিয়ে ভাগ করো তাহলে ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেটটা পাবে। টোটাল রেনফল এবং সেটাকে পি দিয়ে প্রকাশ করছি। নেট রেনফলকে আমরা প্রকাশ করছি পি নেট দিয়ে। একইভাবে লস সম্পর্কে আমরা জানি এটা ইনফিল্ট্রেশন জনিত কারণে হবে। এরিয়াটা ড্রেনেজ বেসিনের জন্য হবে। ডাইরেক্ট রান অফ অর্ডিনেট টিআরও টোটাল রান অফ অর্ডিনেট এবং টি দিয়ে প্রকাশ করা হচ্ছে ডাইরেক্ট রান অফ অর্ডিনেটের জন্য যে টাইমটা আমরা স্পেন্ড করব। আমি এখন এই একই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে চাই একটা এক্সাম্পল প্রবলেমের উপরে। প্রবলেমটা খুব খেয়াল করতে হবে। রোল নাম্বার 5 সোহেল শাহরিয়ার। জি ম্যাম। আমরা এখানে দুইটা দিনের ডাটা দেখছি, তাই না? টাইম দেখতে পাচ্ছি এবং ডিসচার্জ দেখতে পাচ্ছি। আমাদের এখানে হাইড্রোগ্রাফ কয়টা হবে? হাইড্রোগ্রাফ কয়টা হবে? সোহেল শোনা যাচ্ছে? হাইড্রোগ্রাফ কয়টা হবে? জি শুনতে পাচ্ছি। হাইড্রোগ্রাফ কয়টা হবে? একটা না দুইটা? হাইড্রোগ্রাফ আসলে একটাই হবে, তাই না? 2 ঘন্টা থেকে 23 ঘন্টা পর্যন্ত ডাটা নিয়ে হাইড্রোগ্রাফটা হবে। এখন সেই হাইড্রোগ্রাফের ক্ষেত্রে আমাদেরকে আরেকটু চিন্তা করতে হবে যে আমরা এখানে আর কি জানি। আমরা হচ্ছে এরিয়া জানি, তাই না? আর ডিউরেশনটা জানি, রেনফলের ডিউরেশনটা জানি। আমাদেরকে ইউনিট হাইড্রোগ্রাফটা ড্রাইভ করতে হবে এবং ইউনিট হাইড্রোগ্রাফের জন্য একটা চমৎকার কথা বলেও দেওয়া আছে, সেটা হচ্ছে 3 ঘন্টা অন্তর অন্তর ইউনিট হাইড্রোগ্রাফটা ড্রাইভ করতে হবে, তাই তো? তাহলে আমি হচ্ছে আমি যে কাজটা করব, আমি এই ডাটাটা নিয়ে নিচ্ছি। ডাটাটা নিয়ে একটা এক্সেল শিটে ড্র করছি। তোমরা একটু এক্সেল শিটেই দেখো, কারণ এখান থেকে ডাটা আমি ওখানে ট্রান্সফার করে দিচ্ছি। হ্যাঁ, সময় আছে, সময় এবং ডিসচার্জ, এই ভ্যালুগুলো নিয়ে আমি এক্সেল শিটে ট্রান্সফার করছি। তুমি চাইলে এক্সেল শিট না, মানে যখন তুমি লিখবে তখন তুমি হয়তো আরেকটা কলামে লিখতে পারো যে কোনটা কোন তারিখের জন্য। হ্যাঁ, সেভাবেও তুমি লিখতে পারো। ওকে, তাহলে আমার কাছে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর প্রেক্ষিতে আমাকে বের করতে হবে একটা রান অফ হাইড্রোগ্রাফ। তো প্রথমে রান অফ হাইড্রোগ্রাফ, সেখান থেকে আমি ভ্যালুগুলো নিয়ে যাতে বলতে পারি যে আমার এখানকার জন্য একটা ইউনিট হাইড্রোগ্রাফ কেমন হবে। তাহলে প্রবলেমটা হচ্ছে ড্রেনেজ এরিয়া সম্পর্কে আমাদেরকে বলে দেওয়া আছে। তোমরা কি টেক্সটগুলো দেখতে পাচ্ছ? আমি এক্সেল শিটে যে টেক্সটটা দিয়েছি এটা কি ছোট বেশি, নাকি আরেকটু বড় করতে হবে? এটা কি ঠিক আছে? টেক্সটের সাইজ আচ্ছা, তাহলে আমাদের কাছে যেটা আছে, আমরা হচ্ছে ড্রেনেজ এরিয়াটা জানি এবং আমাদেরকে একটা 3 আওয়ারের ইউনিট হাইড্রোগ্রাফ ড্রাইভ করতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা করব, আমাদের কাছে সময় দেওয়া আছে এবং
বলে দেওয়া আছে টোটাল রান অফ অর্ডিনেট, তাই তো? টোটাল রান অফের জন্য দেওয়া আছে 50, 47 এভাবে করে দেওয়া আছে। তাহলে যে ডিসচার্জের যে ভ্যালুটা, এটার জন্য আমি এখানে কিভাবে একটু গুছিয়ে লিখলে সুবিধা হয় কিনা দেখো। যে আমরা যে মেথডের যেভাবে শিখতে চাই, এটাকে আমি লিখছি হচ্ছে টোটাল রান অফ অর্ডিনেট, ঠিক আছে? তারপরে তোমার কাছে দেখা গেল যে টোটাল রান অফ যে অর্ডিনেট আছে, এখানে আমি ক্যালকুলেশনটা এভাবে দেখাই। টোটাল রান অফ যে অর্ডিনেট আছে, আমরা যতগুলো মেথড জানি, আমরা যদি 50 থেকে 50 চিন্তা করি তাহলে 47 সে আসলে নিচে পড়ে যাবে, তাই তো? তাহলে বেস ফ্লো সেপারেশনের জন্য এটা আমাদের জন্য খুব ভালো কোনো মেথড হবে না। আচ্ছা, আমাদের আরেকটা মেথড আছে যে আমরা এন এর একটা ইকুয়েশন ব্যবহার করতে পারি, তাই না? ক্যাপিটাল এন সমান সমান আমরা কি লিখেছিলাম সেখানে? আমরা সেখানে লিখেছিলাম যে 0.83 ইন্টু এর পাওয়ার হচ্ছে 0.2, তাই না? এর পাওয়ার, তাই তো? এর পাওয়ার যদি হয় তাহলে হচ্ছে এটা 0.2, এরকম একটা কথা আমরা লিখেছিলাম। এখানে এ সমান সমান আমরা আবার কত জেনেছি? এরিয়া আমাদের কত ছিল? এরিয়া আসলে আমাদের কাছে 40 কিলোমিটার স্কয়ার আছে, তাই তো? তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি এখন অ্যাপ্লাই করতে যাই তাহলে আমার কাছে কি হবে? আমি এখানে লিখবো হচ্ছে 0.83, তারপরে ইন্টু 40 এর পাওয়ার হচ্ছে 0.2। তাহলে আমি এই ক্যালকুলেশনটা করে দেখলাম যে আমার এন এর যে মানটা, এন এর মানটা হচ্ছে 1.73 ডেজ, তাই তো? তাহলে এন এর মান যদি 1.73 ডেজ হয়, আমার এখানে আসলে কত ঘন্টা আছে? তোমরা কি বলতে পারো এখানে যে ডাটা আছে তাতে কত ঘন্টা আছে? এখানে যে ডাটা আছে 23 ঘন্টা আর 23 ঘন্টা 46 ঘন্টা আছে, কিন্তু এন এর মানটা আমরা দেখতে পাচ্ছি 41 ঘন্টার মধ্যে আছে। বর্ষা, তুমি কি স্যারের কাছে আসছো? ও আচ্ছা, বসো, বাইরে দাঁড়ানো কেন? তো আমাদের কাছে যদি এরকম 46 ঘন্টার ভেতরে 41 ঘন্টা যদি আমি বলি, 41 ঘন্টা সময়ের পরে 5 ঘন্টা মাত্র থাকবে। সেই 5 ঘন্টার ভেতরে তোমার বেস ফ্লো সেপারেশন করার দৃশ্যটা খুব অ্যাকসেপ্টেবল কিছু হবে না। তাহলে আমরা এই পদ্ধতিতে যদি যাই তাহলে এই পদ্ধতিটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না। তাহলে আমরা এন দিয়ে আসলে ক্যালকুলেশন করে সেই সময়টাকে বের করতে পারছি না। ওকে, তাহলে আমাদের কাছে এখন কি করণীয় আছে? আমরা এখন সিম্পলি এখানে বেস ফ্লো সেপারেশন করব, বেস ফ্লো সেপারেশন করব, এবং বেস ফ্লোর জন্য আমাদের কাছে মিটার কিউব পার সেকেন্ড থাকবে। এই বেস ফ্লো সেপারেশনের জন্য খেয়াল করে দেখো, আমি কিছু অর্ডিনেট লিখছি। তোমরা যদি এর মধ্যে কোশ্চেন না করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এই অর্ডিনেট লেখাও বুঝে ফেলেছো। আচ্ছা, প্রথম কোশ্চেনের ভেতরে লিখলাম হচ্ছে, প্রথম ভ্যালুটার ভেতরে লিখলাম হচ্ছে 50, তারপর লিখলাম 47, তারপর লিখলাম 46, তারপরে 45, তারপরে 45, এরপর লিখছি 46, তারপরে হচ্ছে 48 লিখলাম, সরি 48, তারপরে লিখলাম হচ্ছে 50, তারপরে 53, 54, 57, এরপর লিখছি 60, তারপর লিখছি 55, এরপর লিখছি 51, 50। তাহলে আসি রোল 54, কোনো কোশ্চেন নাই, তাই তো? এটা বোঝা গেছে?
বুঝা গেছে তো? শুভ, এই বিষয়টা কি বোঝা গেছে? বেস ফ্লোটা, তাহলে বেস ফ্লোটা যে তোমরা বুঝতে পারছো না সেটা তাকে বলতে হবে। কিভাবে আমরা বেস ফ্লোটা বললাম? বেস ফ্লোটার জন্য আমরা যে 4টা মেথড বলেছি খেয়াল করে দেখো। প্রথম মেথডটা অ্যাপ্লিকেবল হয়নি, 50-50 যদি আমরা লাইনটা টেনে দিই তাহলে 47 মাইনাস হয়ে যাবে। দ্বিতীয় যেটা এন এর ভ্যালুটা বের করা যায়, এন এর ভ্যালুটা বের করে দেখলাম 46 এর ভেতরে 41 আওয়ার্স যদি ধরা হয় তাহলে সেটা বিশাল একটা হাইড্রোগ্রাফের দৃশ্য হবে, কিন্তু আমাদের হাইড্রোগ্রাফের সেই পরিমাণে টাইম দেওয়া নাই যেটা এন যে ভ্যালুটা সাজেস্ট করছে। তখন এই যে ভ্যালুটা দেওয়া হয়েছে এই ভ্যালুটার ক্ষেত্রে এটা পুরোপুরি তোমার ফিল্ডের ডাটা দিয়েই করা হয়েছে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট ব্যবহার করা হয়েছে। এখন তোমার কাছে হয়তো প্রশ্নটা আসতে পারে যে আমার কাছে যখন এই ডাটাগুলো আছে এবং আমি কোনো মেথডই এখানে অ্যাপ্লাই করতে পারছি না, তখন আমার ইঞ্জিনিয়ারিং জাজমেন্টটা কেমন কাজ করবে? তুমি এরকম ইচ্ছা মতো ভ্যালু দিয়ে যদি করতে পারো সেটাও হবে, কিন্তু ফিল্ড লেভেলে এটা ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট দিয়ে কাজটা করা হবে এবং এটা গ্রাউন্ড ফ্লোর যে রেসপন্স তার উপর ভিত্তি করে এই ডাটাটা দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফিল্ডের ক্ষেত্রে কোথায় কেমন করে তুমি অ্যাপ্লাই করবে। আর অনেক সময় হয় যে প্র্যাকটিক্যাল কাজের এক্সাম্পলই দেখা যায় যে ইভ্যালুয়েশনের জন্য দেওয়া হয়, তখন তোমাকে ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট এভাবেই ব্যবহার করতে হবে যে কোনো ভ্যালু যেন নেগেটিভ না হয়। আমি এখন ডিআরও বা ডাইরেক্ট রান অফ লিখছি, মিটার কিউব পার সেকেন্ড বা কিউমেক্স সমান সমান। এখন এটা আমরা কি বলেছিলাম? এটা আমরা বলেছিলাম যে টোটাল রান অফ অর্ডিনেট মাইনাস বেস ফ্লো অর্ডিনেট, টোটাল রান অফ অর্ডিনেট মাইনাস বেস ফ্লো অর্ডিনেট। আমরা এটা এখানে ড্র করলাম, এখানে এটা আমরা ক্যালকুলেট করে দিলাম। এখন আমাদের কাছে ডাইরেক্ট রান অফ অর্ডিনেট আমরা পেয়ে গিয়েছি। ডাইরেক্ট রান অফ অর্ডিনেটের জন্য আমরা সামেশন বের করব। এটা তুমি এই ধরনের একটা সিম্বল দিয়ে সাধারণত প্রকাশ করা হয়, সামেশনের একটা সিম্বল দিয়ে। না, আমি আসলে এটা এখান থেকে খুঁজে পাচ্ছি না, এটা বোধহয় এখানে আছে, তবে আমি এটা অন্যভাবে বের করে নিয়ে আসি। এখানে একটা সাম অফ ডিআরও। ওকে, তাহলে সামেশন যখন আমরা বের করছি সেই সামেশনটাকে আমরা কিভাবে নিচ্ছি? ক্যালকুলেশন করে টোটাল যে ডাইরেক্ট রান অফ অর্ডিনেটকে নিচ্ছি, সেই ডাইরেক্ট রান অফ অর্ডিনেটকে নিয়ে ক্যালকুলেট করে পেলাম হচ্ছে 986। তাহলে আমরা এই 986কে পেয়েছি। তাহলে আমাদের কাছে কিন্তু ওই যে মেথডটা আমি যখন দেখিয়েছি তোমরা, আমি আশা করি যে কতগুলো লিখে রেখেছিলে যে ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেট, তাহলে ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেট সমান সমান আমরা লিখবো হচ্ছে ডাইরেক্ট রান অফ অর্ডিনেট মাইনাস ডিভাইডেড বাই পি নেট। আমাদের এখানে পি নেট, অবশ্যই নেট কথাটা সাফিক্স আকারে হবে, নেট কথাটা এখানে সাফিক্স আকারে হবে। পি নেট, তাহলে আমাদের কাছে এখানে নেট কতটুকু আছে?
নেটের ভ্যালু আমাদেরকে একটা ডিউরেশন হচ্ছে 3 আওয়ার্স বলে দেওয়া আছে, তাই না? 3 আওয়ার্স। তাহলে আমরা নেট প্রেসিপিটেশন কিভাবে বের করতে পারি? ডাইরেক্ট রান অফ, তাহলে পি নেটটা ডাইরেক্ট রান অফ ডিভাইডেড বাই পি নেট বের করবো। এদিকে আমাদের কাছে পি নেট কথাটা কিভাবে লেখা আছে? পি নেট সমান সমান ওই যে সাম অফ ডাইরেক্ট রান অফ অর্ডিনেট ইনটু টি। টি হচ্ছে টোটাল যে ডিউরেশন, সেই ডিউরেশন। তাহলে সাম অফ ডাইরেক্ট রান অফ অর্ডিনেট, তোমরা সামেশনের সিম্বলটা দিয়ে এখানে একটু লিখে নিও। আমি তোমাদের সাথে সাথে করছি বলে এখানে টাইপ করে দিচ্ছি, ডিভাইডেড বাই এরিয়া। তাহলে পি নেট সমান সমান আমরা লিখছি হচ্ছে সাম অফ ডাইরেক্ট রান অফ ইনটু টি ডিভাইডেড বাই এরিয়া। তাহলে এটা সমান সমান যদি আমরা এভাবে লিখি যে আমাদের কাছে এখন সাম অফ ডাইরেক্ট রান অফ অর্ডিনেট, এটা আমাদের কাছে লেখা আছে 986। তাহলে এটা সমান সমান আমরা 986 এর সাথে মাল্টিপল করে দিচ্ছি। আমাদের কাছে কি বলে দেওয়া আছে? 3 ঘন্টা বলে দেওয়া আছে। আমরা কিন্তু এই সমস্ত ক্যালকুলেশনগুলো সেকেন্ডে, মিটার কিউব পার সেকেন্ডে নেওয়ার চেষ্টা করছি, তাই তো? তাহলে মিটার কিউব পার সেকেন্ডে যখন নিচ্ছি তখন আমাদের কাছে এই অংশে গিয়ে 3 ঘন্টা, তাকে প্রথমে মিনিটে কনভার্ট করলাম, তারপর তাকে সেকেন্ডে কনভার্ট করলাম, তাই তো? তারপর ডিভাইড করলাম, ডিভাইড করার পরে আমাদের এরিয়ার পরিমাণ কত দেওয়া আছে এখানে? 40 কিলোমিটার স্কোয়ার। খেয়াল করে আমরা কিন্তু এখানে মিটার স্কোয়ারে নিব। তাহলে 40 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 10 to the power 6। তাহলে কত আসলো? এটা যে ভ্যালুটা আসলো সেটা আসলে মিটারে আসলো, তাই তো? তাহলে যদি আমি এটাকে সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে সেটার কি অবস্থা হয়? সেন্টিমিটারে যদি আমি প্রকাশ করি 26, এটাকে তাহলে আমরা মিটার থেকে আমরা সেন্টিমিটারে নিয়ে আসবো। তাহলে 26.622 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের কাছে এখন পি নেটের ভ্যালু আমরা জানি, পি নেটের ভ্যালু আমরা জানি। তাহলে আমরা এই মুহূর্তে যে কাজটা করব, প্রথম থেকে দেখি যে ডাইরেক্ট রান অফ অর্ডিনেটকে আমরা এখন পি নেট দিয়ে ভাগ করব। তাহলে পি নেটের পরিমাণ আমরা এখানে ডিভাইড করব হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ অর্ডিনেট, এবং একে আমরা ভাগ চিহ্নটা দেই। মেহেদি, এই যে এখন 10:24 ঢুকো, এটা কি 10টা ক্লাসের জন্য না 11টা ক্লাসের জন্য? আমরা পি নেটকে ডাইরেক্ট রান অফ অর্ডিনেট হাইড্রোগ্রাফ থেকে যখন ভাগ করছি, ভাগ করলে তখন সেখান থেকে ইউনিট হাইড্রোগ্রাফ পেয়ে যাবে পি নেট। তাহলে আমাদের কাছে যে ভ্যালুগুলো আছে, ইউনিট ডাইরেক্ট রান অফ অর্ডিনেট ডিভাইডেড বাই যদি এখন 26 করা হয় কি অবস্থা হবে? 26.62, অথবা তুমি 26 সরাসরিও দিয়ে করতে পারো। তাহলে আমরা যে ভ্যালুগুলো পাচ্ছি সেই ভ্যালুগুলোকে অনেকখানি ওকে অবস্থানটা দেখা যাচ্ছে যে নিচের এই অংশটুকু সবই 0, উপরের অংশ থেকে 0 শুরু হয়েছে। তাহলে এখন আমাদের কাছে যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলো আমাদের ইউনিট হাইড্রোগ্রাফের জন্য অর্ডিনেট। আমরা ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেটের জন্য এখন টাইমগুলোকে আমাদের মতো করে আরেকবার একটু লিখি, যেহেতু 3 ঘন্টা পর পর প্রথমেও ছিল
সুতরাং টাইমের ক্ষেত্রে আমাদের একই রকম অবস্থা হবে। তাহলে আমরা এখানে লিখি হচ্ছে টাইম ফ্রম beginning of the surface runoff। এটা আমরা আওয়ারে প্রকাশ করব, বিগিনিং অফ দ্য সারফেস রানার। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখা যাচ্ছে পরপর দুটো 0, আমরা এখান থেকে শুরু করতে পারি 3, এখান থেকে শুরু করছি 0 আওয়ারে 0, 3 আওয়ারে 1.39, 1.09, ওকে। তুমি এখন যে গ্রাফটা আঁকবে সেই গ্রাফটা আঁকবে এই যে সময় এবং ইউনিট হাইড্রোগ্রাফ, এটার উপরে ভিত্তি করে একটা গ্রাফ ড্র করবে। লাইন গ্রাফের থেকে এই কোথায় পয়েন্ট গ্রাফে ভালো রিপ্রেজেন্ট করা যাবে। তাহলে এর এক্স এক্সিস বরাবর আমরা দেখতে পাবো, এক্স এক্সিস বরাবর ভ্যালুটা থাকবে হচ্ছে সময় 0 থেকে 33, ওয়াই এক্সিস বরাবর ভ্যালু হচ্ছে এর রান অফের ভ্যালুটা। এটা হচ্ছে 3 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ। 3 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ সাধারণত ইউএইচ দিয়ে প্রকাশ করে, তবে তোমার ক্ষেত্রে তুমি সবসময় মনে রাখবে যে তুমি যেহেতু এটা এই ফিল্ডে কাজ করছো এবং সেক্ষেত্রে ফুল অ্যাব্রিভিয়েশনটা লেখার চেষ্টা করবে সবসময়। তবে দ্রুততার জন্য একটা পরীক্ষার খাতার ক্ষেত্রে দ্রুততার সময় হয়তো তুমি এটা শর্ট ফর্মে লিখতে পারো, কিন্তু বলার সময় সবসময় চেষ্টা করবে যে না আমি এটাকে ফুল ফর্মেই লিখবো। ওকে, ইউনিট হাইড্রোগ্রাফটা ড্র করলাম যেটা 0 থেকে 0 শুরু হয়েছে। তাহলে এই কোশ্চেনের উপরে কি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করার আছে কিনা? আচ্ছা, কোনো কিছু জিজ্ঞাসা না করার থাকলে সেটা খুব ভালো হয়। সেটা হলে মনে হয় যে না যা পড়াচ্ছি সব বোঝা যাচ্ছে এবং দ্রুত পড়ানো যায়। আমি এখন যে অংশটুকু তোমাদের সাথে শেয়ার করছি এটা কি দেখা যাচ্ছে? তোমরা কি আমার শেয়ার স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? আচ্ছা, এখন এসে দেখা যাচ্ছে। তাহলে আমরা যখন একটা ইউনিট হাইড্রোগ্রাফ আমাদের জানা আছে, ইউনিট হাইড্রোগ্রাফটা আমাদের জানা আছে, সেই ইউনিট হাইড্রোগ্রাফ থেকে আমি আরেকটা ইউনিট হাইড্রোগ্রাফ টাইপ করব। তাহলে এটা কি ধরনের হতে পারে? ধরো 6 ঘন্টার একটা ইউনিট হাইড্রোগ্রাফ জানা আছে তোমার, 3 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ টাইপ করতে হবে, এবং 1 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ আছে সেখান থেকে 2 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ টাইপ করতে হবে। তাহলে সহজভাবে আমরা যেটা চিন্তা করতে পছন্দ করি সেটা হচ্ছে যে 1 ঘন্টার জানা আছে 2 ঘন্টা বের করতে হবে, 2 গুণ করলেই তো হলো, বা 3 ঘন্টা একটা জানা 6 ঘন্টা জানা আছে 3 ঘন্টার বের করতে হবে, 2 দিয়ে ভাগ করলেই হলো। ব্যাপারটা আসলে যেহেতু এটা হাইড্রোলজিক একটা রেসপন্সকে নিয়ে কাজ হবে, সেহেতু এটা ঠিক এইভাবে হবে না। কনসেপ্টটা ওরকমেরই যে তুমি 2 দিয়ে ভাগ করবে, প্রয়োজনে 2 দিয়ে গুণ করবে, কিন্তু তোমার যেহেতু এই পুরো অংশটা এমন অবস্থায় আছে যে
এখানে তুমি একটা ডিউরেশন থেকে আরেকটা ডিউরেশনে যাচ্ছ। তাহলে শর্টার ডিউরেশন থেকে প্রথমে যদি আমরা লঙ্গার ডিউরেশনে যাই, একটু খেয়াল করবে আমরা যখন দুই ধরনের কেস হবে, একটা হচ্ছে শর্টার থেকে লঙ্গার, আরেকটা হচ্ছে লঙ্গার থেকে শর্টার। তাহলে কেস 1 এর ক্ষেত্রে যেহেতু শর্টার ডিউরেশন থেকে লঙ্গার ডিউরেশনে যাব, তখন এটা মেথড অফ সুপারপজিশন এইভাবে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে সেন্টেন্স কিভাবে লেখা আছে, যদি লং ডিউরেশন থাকে তখন আমরা খেয়াল করে দেখব যে এটা ইভেন মাল্টিপ্লাই হয় কিনা। ইভেন মাল্টিপল না হওয়া প্রয়োজন, আমরা ইভেন মাল্টিপল হওয়ার বিষয়টার উপরে জোর দেব। তাহলে 3 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ আছে, যেখান থেকে আমি 6 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ বের করতে চাই। তাহলে আমার কাছে যেহেতু 3 ঘন্টার আছে এবং 6 ঘন্টার বের করতে চাই, সেহেতু আমি অ্যাসিউম করে নিব যে দুইটা কনজিকিউটিভ ইউনিট স্টর্ম যেখান থেকে নেট প্রেসিপিটেশনের পরিমাণ হয়েছে 1 সেন্টিমিটার। তাহলে টোটাল কত হলো? 2 সেন্টিমিটার হলো। আমি কি এই জায়গাটুকু তোমাদের বোঝাতে পেরেছি যে আমরা হচ্ছে যদি 3 ঘন্টার একটা ইউনিট হাইড্রোগ্রাফ থাকে, সেখান থেকে 6 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফে যেতে চাই, আমরা অ্যাসিউম করে নিব দুইটা কনজিকিউটিভ ইউনিট স্টর্মের সিচুয়েশন, যেখানে প্রেসিপিটেশন 1 সেন্টিমিটার করে হচ্ছে প্রত্যেকটা স্টর্মের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা দুইটা ইউনিট হাইড্রোগ্রাফ ড্র করলাম। সেকেন্ড ইউনিট হাইড্রোগ্রাফটাকে আমরা 3 ঘন্টা পিছিয়ে নিলাম। এখন খেয়াল করো, আজকে যে দ্বিতীয় যে অঙ্কটা করলে কিছুক্ষণ আগে, গত ক্লাস এবং তার আগের ক্লাসেও একটা তোমাদেরকে সেন্স দেওয়া হচ্ছিল যে 4 ঘন্টার প্রেসিপিটেশন হয়েছে, তারপরে আরো 4 ঘন্টার প্রেসিপিটেশন, টোটাল 8 ঘন্টার জন্য কেমন রান অফ হবে, তোমরা সেভাবে ক্যালকুলেট করেছো না? তাহলে আজকের যে ক্যালকুলেশনটা হবে, সেই ক্যালকুলেশনটা হচ্ছে 3 ঘন্টা থেকে 6 ঘন্টা যাচ্ছি। তাহলে 3 ঘন্টার প্রথম যে 3 ঘন্টা, সেই প্রথম 3 ঘন্টায় 1 সেন্টিমিটার প্রেসিপিটেশন হলো, দ্বিতীয় 3 ঘন্টায় আরেক সেন্টিমিটার। তাহলে দুটো মিলে কতটুকু বৃষ্টিপাত হলো? রুমান, রোল 20, দুটো মিলিয়ে কতটুকু বৃষ্টিপাত হলো? রুমান কি আছো? দুটো মিলিয়ে তো 2 সেন্টিমিটার হবে, তাই না? 3 ঘন্টার জন্য 1 সেন্টিমিটার, দ্বিতীয় 3 ঘন্টার জন্য 1 সেন্টিমিটার। এখন খেয়াল করো, আমরা কিন্তু দ্বিতীয়টার জন্য যখন আমরা তৈরি করছি, দ্বিতীয়টা কিন্তু আমাদের কাছে নাই, আমাদের কাছে প্রথমটাই আছে। প্রথমটার উপরে ভিত্তি করে আমরা যেহেতু 6 ঘন্টার করতে চাই, তাহলে প্রথম 3 ঘন্টার একটা ইউনিট হাইড্রোগ্রাফ আছে, আমাদেরকে বলা হয়েছে 6 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ প্রডিউস করতে। তাহলে প্রথম আমাদের কাছে আসলে আছে কোনটা? আমাদের কাছে আছে আসলে 3 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ। তাহলে আমরা প্রথমবার 3 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফের সমস্ত অর্ডিনেট বসিয়ে দিলাম। দ্বিতীয় অ্যাটেম্প যখন আমরা নিব, তখন তাকে আমরা ল্যাগ ঘটিয়ে দিব। ল্যাগ ঘটিয়ে দিয়ে 3 ঘন্টা ল্যাগ ঘটিয়ে দিব। ল্যাগ ঘটিয়ে দিয়ে আবারও ওই একই ইউনিট হাইড্রোগ্রাফটাকে প্লেস করব। এখন আমার কাছে দুটো ইউনিট হাইড্রোগ্রাফ প্লেস হলো। দুটো ইউনিট হাইড্রোগ্রাফ প্লেস হওয়ার পরে আমরা আসলে পাচ্ছি কত? 2 সেন্টিমিটার আমাদের কাছে রেনফলের পরিমাণ আমাদের দুইটা ইউনিট হাইড্রোগ্রাফ থেকে আছে। তাহলে প্রথমটা 1 সেন্টিমিটার, দ্বিতীয়টাই 2 সেন্টিমিটার। আমরা যখন হাইড্রোগ্রাফটা তৈরি করব ডাইরেক্ট রান অফের জন্য, সেই ডাইরেক্ট রান অফের কিন্তু বেস ফ্লোটা আমরা বাদ দিয়ে দিই, তাই না? বেস ফ্লোটা বাদ দিই। তাহলে আমরা দুটো ইউনিট হাইড্রোগ্রাফ প্লেস করলাম। বেস ফ্লো এখানে আসলে আমাদের জানা নেই, যখন জানা থাকে তখন বেস ফ্লোকেও আমরা এর সাথে অ্যাড করে দিব। তাহলে এখন প্রথম হাইড্রোগ্রাফ দ্বিতীয় হাইড্রোগ্রাফকে যোগ করার পরে যে হাইড্রোগ্রাফটা হচ্ছে, সেটা আসলে আমাদের কাছে রান অফ হাইড্রোগ্রাফ হচ্ছে। রান অফ হাইড্রোগ্রাফ হলে তাহলে আমাদের কাছে সেটাকে আমরা কিভাবে বলে থাকি? সেটাকে আমরা
সেই ডাইরেক্ট রান অফ অর্ডিনেটকে আমরা যদি পি নেট দিয়ে ভাগ করি তাহলে আমাদের কাছে ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেটটা পাবো। ঠিক আছে, তাহলে আমরা এই অংশটুকুই যে শর্টার ডিউরেশন থেকে লঙ্গার ডিউরেশনে আমরা যেতে চাই, আমাদের এই কনসেপ্টটা নিয়েই আমরা অ্যাপ্লাই করতে চাই একটা প্রবলেমের উপরে। এই প্রবলেমটা কি দেখা যাচ্ছে? আমি স্লাইডটা শো দিব না কারণ আমার এখান থেকে এক্সেলের ডাটাটাকে আমি ট্রান্সফার করে নেব। তাহলে এখানে আমার কাছে কি কি আছে তথ্য? আমার কাছে দেওয়া আছে যে 4 ঘন্টার জন্য একটা ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেটগুলো দেওয়া আছে। 4 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেটগুলো একটু পড়ি। তাহলে 0, 4, 8, 12, 16, 20, 24, 28 এরকম করে 4 ঘন্টার জন্য ইউনিট হাইড্রোগ্রাফটা আছে। এখান থেকে 12 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ আমাদেরকে ড্রাইভ করতে হবে। তাহলে আমরা এই 4 ঘন্টার জন্য ইউনিট হাইড্রোগ্রাফের যে অর্ডিনেটগুলো আছে সেটা আমরা একটা এক্সেল শিটে নিয়ে নিচ্ছি। তাহলে 4 ঘন্টার জন্য যে ইউনিট হাইড্রোগ্রাফ গুলো আমাদের কাছে ছিল সেই 4 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফের ক্ষেত্রে টাইমটাকে আমরা নিয়ে আসছি ওকে। তাহলে আমাদের কাছে যে অর্ডিনেট গুলো দেওয়া আছে, আমাদের কাছে বলে দেওয়া ছিল যে 4 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেট দেওয়া আছে। এখান থেকে 12 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফটা কে আমরা কিভাবে ড্রাইভ করতে পারি। তাহলে 4 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ থেকে 12 ঘন্টার করতে হলে কয়টা ইউনিট হাইড্রোগ্রাফ লাগবে? চার ঘন্টা থেকে 12 ঘন্টায় যেতে কয়টা ইউনিট হাইড্রোগ্রাফ লাগবে? রোল 55 জয়, কয়টা ইউনিট হাইড্রোগ্রাফ লাগবে? 4 ঘন্টা থেকে 12 ঘন্টায় যেতে হলে জয় কি আছো? সাক্ষাৎ কি আছো? জি ম্যাম আছে। কয়টা লাগবে ইউনিট হাইড্রোগ্রাফ? ম্যাডাম দুইটা লাগবে। প্রথমটা 4 ঘন্টা ল্যাগ করাবো, পরেরটা 8 ঘন্টা ল্যাগ করাবো, তারপর টোটালটাকে 3 দিয়ে ভাগ করে দিব, এরকম কিছু। কেন 4 ঘন্টা থেকে আমরা যাব হচ্ছে তোমার 12 ঘন্টায়, কয়টা লাগবে? নাকি ম্যাডাম একটাই আসলে 8 ঘন্টা ল্যাগ করাবো? ম্যাডাম আমি কনফিউজড ম্যাডাম, দুইটার যে কোনো কিছু হতে পারে। না, এখানে আমরা হচ্ছে প্রথম যে মেথডটা ফলো করছি এটার নাম হচ্ছে সুপারপজিশন, ঠিক আছে? সুপারপজিশনের ক্ষেত্রে আমরা 4 ঘন্টা থেকে 4 কে 3 গুণ করলে 12 হবে, তাহলে 3টা লাগবে। ওকে, তাহলে 4টাকে তাহলে 3টা ইউনিট হাইড্রোগ্রাফ লাগবে। এটা একটু ক্লিয়ার ভাবে মাথায় রাখতে হবে, 3টা ইউনিট হাইড্রোগ্রাফ লাগবে। তাহলে আমরা প্রথম যে কাজটা করব, প্রথমে আমাদের কাছে 4 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেট আছে, তাই না? দ্বিতীয়বার আমরা 4 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ 4 ঘন্টা ল্যাগ ঘটাবো। তৃতীয় ইউনিট হাইড্রোগ্রাফে আমরা কি করব? 8 ঘন্টা ল্যাগ ঘটাবো, ঠিক আছে? এটা একটু সবাই খেয়াল রাখো।
যে আমরা 4 থেকে 12 থেকে যাচ্ছি, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে আমাদের কাছে 3টা ইউনিট হাইড্রোগ্রাফ লাগবে। প্রথম যে অর্ডিনেটটা আছে এটা হচ্ছে 4 ঘন্টার জন্য অর্ডিনেটটা আছে, তাহলে দ্বিতীয় ইউনিট হাইড্রোগ্রাফের কাছে আমরা যাব। দ্বিতীয় ইউনিট হাইড্রোগ্রাফের ক্ষেত্রে আমরা এটাকে বলবো, সুব্রমণিয়ার বই থেকে প্রবলেমটা করাচ্ছি, তোমরা ওখানে গেলে দেখবে যে খুব সুন্দর করে অর্ডিনেট অফ 4 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ বলে 3টা কলাম ধরে নিয়েছে। হ্যাঁ, তারপরে প্রথমটা এ বি এভাবে করে দিয়েছে। আমি কি করব, আমিও ওভাবে করে দিই, তাহলে তোমাদের মিলাতে সুবিধা হবে। তাহলে এই 3টা অর্ডিনেটকে 4 ঘন্টার জন্য বলা হয়েছে। ওকে, তাহলে আমরা হচ্ছে এটাকে যদি বলি এ কার্ভ, বি কার্ভের জন্য বি হাইড্রোগ্রাফটার জন্য আমরা কি বলছি যে এটাকে আমরা ল্যাগ বাই 4 আওয়ার্স, এটাকে আমরা বি যে গ্রাফটা পাবো সেখানে হবে ল্যাগ বাই 4 আওয়ার্স। তাহলে 4 আওয়ারের জন্য আমরা যদি ল্যাগ ঘটাই তাহলে 0-তে যে ছিল সেই অংশটা আসলে 0-তে হবে না, সে আসলে শুরু হবে 4 থেকে, তাই না? তাহলে 4 থেকে যদি শুরু হয়, আমার জন্য এটা খুব সহজ, কিন্তু তোমাকে কিন্তু প্রত্যেকটা বুঝে লিখতে হচ্ছে। এবং এখানে যখন ল্যাগ ঘটাচ্ছি তখন আগের মতো কিন্তু 44-এ সে গিয়ে শেষ হবে না, সে এখানে তাহলে সিম্পলি এটাও করা যায় যে এই জায়গাটা তুমি ব্ল্যাঙ্ক রেখে দিতে পারো। এই চিহ্নটা খুব ডেঞ্জারাস, এটা মাইনাস চিহ্ন হিসেবে সে কাউন্ট করে। ওকে, তাহলে আমরা এখানে এসে 44-এর সাথে সময়টাকে 4 যোগ করে দিচ্ছি। তাহলে 48-এর জন্য আমার প্রথম যে ইউনিট হাইড্রোগ্রাফটা সে এখানে এসে থেমে যাবে 44-এ গিয়ে। এখন সি যে ইউনিট হাইড্রোগ্রাফটা, সি ইউনিট হাইড্রোগ্রাফে আমি কি করব, সি ইউনিট হাইড্রোগ্রাফে আমি কিন্তু প্রথমটার সাপেক্ষে লিখব ল্যাগ বাই 8 আওয়ার্স। ল্যাগ বাই 8 আওয়ার যদি করি তাহলে আমার কাছে যে অর্ডিনেটগুলো ছিল সেই অর্ডিনেটগুলো, প্রথম অর্ডিনেটটা আসলে কোথা থেকে আসবে দেখো, প্রথম অর্ডিনেটটা আসবে আমার ঠিক 8 থেকে আসবে। তাহলে 8 থেকে আসলে সে তো আরো 1 ঘর পেছনে চলে গেল, তাই না? আমি সময়টাকে আরো 4 ঘন্টা পেছনে পাঠিয়ে দিলাম। তাহলে আমার কাছে এখন টোটাল কয়টা গ্রাফ আছে, এ বি এবং সি। আমার কিন্তু প্রেসিপিটেশনের পরিমাণ টোটাল এখন 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার তো, তাহলে আমি এখন ডাইরেক্ট রান অফ অর্ডিনেট যখন পাবো সেটা পাবো আসলে ফর 3 সেন্টিমিটার রেইনফলের জন্য। তাহলে আমার কাছে 3 সেন্টিমিটার রেইনফলের জন্য, আচ্ছা এখানে যেহেতু ল্যাগ ঘটানো হয়ে গেছে সেই অংশগুলোতে আমি ড্যাশ দিয়ে দিচ্ছি। তাহলে এই জায়গাগুলোতে আমার অবস্থানটা কেমন হবে, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। তাহলে এ প্লাস বি প্লাস সি, এটাকে আমি 3 সেন্টিমিটারে 3 দিয়ে ভাগ করছি। এক্সেলের ক্ষেত্রে সে একটু সমস্যা করবে, যে জায়গাগুলোতে আমি ড্যাশ দিয়েছি বইয়ের মতো করে, সে এই জায়গাগুলোতে ড্যাশগুলোকে সেভাবে চিনতে পারে না। চিনতে না পারার কারণে তোমাকে আসলে মিসলিড করবে। তুমি সেক্ষেত্রে হয়তো 0 বসিয়ে দিলে ভ্যালুটা এক্স্যাক্ট ভ্যালুটা পাবে আর কি। তাহলে আমার কাছে এখন যে অর্ডিনেটটা আসলো 3 সেন্টিমিটারের জন্য অর্ডিনেটটা এসেছে, এবং 3 সেন্টিমিটারে এই অর্ডিনেটগুলোকে নিয়ে আমি এখন 12 আওয়ারের একটা ইউনিট হাইড্রোগ্রাফ ড্রাইভ করতে চাই। তাহলে 12 আওয়ারের যে ইউনিট হাইড্রোগ্রাফ ড্রাইভ করতে চাই তার জন্য টাইমটা কেমন হবে, এখন তো এটা 3 সেন্টিমিটার হয়ে গেল, তাই না? 12 আওয়ারের জন্য এখানে সময়গুলো কেমন হবে বলো তো?
ম্যাডাম এখানে 3 সেন্টিমিটার কেন হলো ম্যাডাম? আমরা তো আসলে 3 দিয়ে ডিভাইড করে ফেলছি না। হ্যাঁ, কোথায় 3? এখন তো ডাইরেক্ট রান আউট যেটা 3 সেন্টিমিটার হচ্ছে 12 আওয়ারের জন্য, তাই তো? 3 সেন্টিমিটার ইন 12 আওয়ার। ম্যাডাম 3 সেন্টিমিটারকে 1 সেন্টিমিটার করার জন্যই আমরা তো আসলে 3 দিয়ে ডিভাইড করে দিলাম না, তবুও ম্যাডাম এটা 3 সেন্টিমিটার কেন আমি থাকে? এখানে ওই কথাটা, এটা বোধহয় দুইটা ভাগে করলে ভালো হতো। এখানে 3 দিয়ে আসলে ভাগ করা উচিত হয়নি। এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এরপরে ডাইরেক্ট রান অফটা যদি 1 সেন্টিমিটার হয়। হ্যাঁ, তোমার টেকনিক্যালি এই জায়গায় একটু ভুল হয়ে গেছে। আমি এটা 3 দিয়ে ভাগ করে ফেলেছি, এখানে 3 দিয়ে আসলে ভাগ হবে না। 3 সেন্টিমিটারটা তোমাদের বোঝানোর জন্যই আমি এটাকে যোগ করে দিই। হ্যাঁ, তাহলে এবার জিনিসটা ক্লিয়ার হবে। থ্যাংক ইউ। এটাকে হচ্ছে এখন তুমি 1 সেন্টিমিটারের জন্য পাবে। এটা আমি একবারই করে ফেলেছি, এক্সেলের ওই সুবিধাটা নিতে গিয়ে দ্রুত করে ফেলেছি। ওকে, এটা কিন্তু 1 সেন্টিমিটারের জন্য হচ্ছে, এবং এই ইউনিট হাইড্রোগ্রাফটা হবে হচ্ছে 12 আওয়ারের জন্য। এখন 12 আওয়ারের জন্য তোমাকে যদি এই জায়গাটায় একটু আমি বলবো যে অনেক সময় তোমাকে জিজ্ঞাসা করা হবে যে 4 আওয়ার থেকে 12 আওয়ারের ইউনিট হাইড্রোগ্রাফি তুমি কনভার্ট করো। তোমাকে বলবে না যে এটা গ্রাফিক্যালি তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। মেথডের কথা না বলা থাকলে তো তুমি যে কোনো মেথডের সাহায্যেই করতে পারবে। তো আমরা এখানে কোনো মেথডের কথা আসলে বলে দেওয়া নেই যে কোন মেথডের সাহায্যে। আমরা প্রথম যে মেথডটা করেছি এটা সুপারপজিশন মেথড দিয়ে করেছি, এবং কোনো জায়গায় গ্রাফিক্যাল কথা লেখা নেই। যদিও হাইড্রোগ্রাফ মানে গ্রাফের প্রেজেন্টেশন, তো এই অংশে যেটা হবে এখানে এসে তুমি সিম্পলি টেবুলার ফর্মে করে এটাকে আনসার লিখতে পারো। টেবুলার ফর্মে যখন করবে তখন পুরোপুরি টেবিল করে করে করবে। আমরা এর পরবর্তী যে অংশটায় যাব সেটা হচ্ছে, পরবর্তী অংশ শুরু করলে তো শেষ করা যাবে না, যেটুকু পারা যায়। হ্যাঁ, আমরা এই যে 1 আওয়ার যে ল্যাগিংগুলো ঘটাচ্ছি, সেই 1 আওয়ারের ল্যাগিং দিয়ে 1 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ, 1 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ দুটো দিয়ে আমরা হচ্ছে 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ এখানে ড্রাইভ করলাম। সেই পদ্ধতিতে কিছুক্ষণ আগে করেছিলাম। আমরা এখন যেটা করব সেই পদ্ধতিতে একই সাথে তুমি ছোট একটা সময় থেকে বড় সময়ে যেতে পারো, বড় সময় থেকে ছোট সময়েও যাওয়া যেতে পারে। যেহেতু আমি তোমাদের সাথে একটা ওয়ার্ডের ফাইল শেয়ার করছিলাম, আমি ওখান থেকেই এই এসকার্ভটা বুঝিয়ে তারপরে গ্রাফে আসবো, তারপরে স্লাইডে আসবো। ওকে, কেস নাম্বার 2 তে গিয়ে আমরা কি করব যে লং একটা ডিউরেশন থেকে শর্টার ডিউরেশনে আমরা চলে আসব। সব সময় এটা সত্য নয়, শর্টার থেকেও লং ডিউরেশনে যাওয়া যাবে। তাহলে এই টেকনিকটার নাম হচ্ছে এসকার্ভ টেকনিক, এবং এই এস শব্দটা বিলংস টু সামেশন। আমরা এসকার্ভকে এভাবেই লিখে থাকি, ক্যাপিটাল এস লিখি, ড্যাশ দিয়ে কার্ভ লিখি। এসকার্ভটা আসলে সামেশন কার্ভ, যেখানে ডাইরেক্ট সারফেস ডিসচার্জের জন্য আমরা 1 সেন্টিমিটার এগেনস্টে যে রেনফল, যে যতটুকু 1 সেন্টিমিটারে প্রেসিপিটেশনের জন্য একটা নির্দিষ্ট সময়ে যতটুকু রান অফ হয়, সেই রান অফের সাথে আমরা প্রকাশ করে থাকি এসকার্ভটা। টাইম বেস যেটা আছে ইউনিট হাইড্রোগ্রাফের সাথে, ইউনিট হাইড্রোগ্রাফের সেই টাইম বেসের ক্ষেত্রে আমরা যদি টি সময়টার কথা বলে থাকি, তাহলে টি সময়টার ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট একটা আউটফ্লো পাবো 2.78 ইন্টু এরিয়া। খেয়াল রাখতে হবে যে এই এরিয়াটা আসলে সবসময় কিলোমিটার স্কোয়ার। যদি এরিয়া কিলোমিটার স্কোয়ার না হয় অন্য কিছুতে হয়, তাহলে তোমার এই 2.78টা চেঞ্জ হবে, এবং টি আরটা তখন আমরা আওয়ারে বা সেকেন্ডে নেওয়ার ক্ষেত্রেও একটু কেয়ারফুল হবে যে এই পুরো ইকুয়েশনটা এরিয়া কিলোমিটারে আছে এবং টিটা আওয়ারে আছে, এবং তুমি যেটা চাচ্ছ মিটার কিউব পার সেকেন্ডে তুমি এই ভ্যালুটা পাবে। এখানে এগুলো সবগুলোর সাথে কম্পাইল করার জন্য 2.78 এখানে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা আছে, কিন্তু এটা চেঞ্জ হবে যখনই তোমার কোনো একটা ইউনিট চেঞ্জ হবে। তাহলে এস কার্ভটা কেমন হবে? এস কার্ভের ক্ষেত্রে ওই যে আমরা
প্রথমে একটা কার্ভ ড্র করলাম, সেই কার্ভটার যতটুকু দূরত্বে যাচ্ছে পরটাকে কিউমুলেটিভ আকারে আমরা প্রকাশ করে থাকি এবং খুব ইন্টারেস্টিং ভাবে এটা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট দুটো পদ্ধতিতেই সে এটা অ্যাপ্লাই করা যায়। আমরা এস কার্ভ নেক্সট ক্লাসে বুঝবো এবং সেটা সাপেক্ষে প্রবলেমটা সলভ করব। আমি অনেকদিন ধরে খালি নিজে একা একা কথা বলি আর তোমাদের কাছ থেকে মাঝে মধ্যে রেসপন্স নেওয়ার চেষ্টা করি। ম্যাক্সিমাম সময় তোমাদের নেটওয়ার্কের সমস্যা থাকে, রেসপন্স খুব স্লো হয়। নেক্সট ক্লাসের ক্ষেত্রে আমরা অবশ্যই সাথে প্লেন গ্রাফ পেপার রাখবো এবং এস কার্ভ এটা ক্লাসেই আমরা ড্র করব। আরেকটা বিষয় হচ্ছে যে আমি হয়তো খুব বেশি হলে এই হাইড্রোগ্রাফ যতই বলি না কেন আমরা 2/3 এখানে ক্লাস করাবো, সর্বোচ্চ 7টা থেকে 8টার বেশি এক্সাম্পল প্রবলেম থিওরির সাথে পড়িয়ে পড়িয়ে করতে পারবো না। অনেক সময়ই হবে, তোমরা অনেকে আমাকে ইমেলও করেছো যে আমি যেটা করাচ্ছি অবশ্যই আমি একটা সহজ জিনিস করাচ্ছি, তোমাদের কাছে বইতে করতে গিয়ে প্রবলেমগুলো ফেস করছো। আমি চেষ্টা করব কেস বাই কেস ক্লাসে ব্যাখ্যা করার জন্য। তবে সবচেয়ে যেটা ভালো হয় সেটা হচ্ছে যে হাইড্রোলজির জন্য রঘুনাথ এবং সুব্রমণ্যের বই, যে কোনো একটা বইতেই তুমি বই কেন্দ্রিক চিন্তা করো না, কেস কেন্দ্রিক চিন্তা করো। কেস কেন্দ্রিক চিন্তা করলে দুটো বিষয় থাকে, যেমন আজকে আমি একটা এক্সাম্পল প্রবলেম করলাম, এখানে আসলে কোনো ইকুয়েশনের সাহায্যে আমরা বেস ফ্লো সেপারেশন করি না। আমি বললাম যে এটা ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট। এখন ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট তো তোমার ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট, এটা ফিল্ডের একটা ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট, তাই না? তবে হাইড্রোগ্রাফ খুব ইন্টারেস্টিং একটা টপিক। আমার কাছে মনে হয় যে সময়টা অনেক কম থাকে, আমাদের যে কয়টা ক্লাস থাকে ক্লাসে সর্বোচ্চ একটা বা দুইটা প্রবলেম দেখানো যায়। আমি তো তোমাদের ক্লাস নিতে নিতে এবছর তো এক্সেল দিয়ে বোঝানো খুব দ্রুত হওয়াতে দুটো করে করাতে পারছি, হাতে করাতে গেলে সর্বোচ্চ একটাই করাতে পারতাম 50 মিনিট সময়। কিন্তু আমি করাতে পারলেই যে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা এরকম না। তোমাদের প্রবলেমগুলো জানাবে, আমি যতদূর সম্ভব ইমেলে রেসপন্স করার চেষ্টা করব। যেগুলি কমন ইস্যু থাকবে সেগুলো আমি চেষ্টা করব যে ক্লাসের ভেতরে নিয়ে আসা। যেমন একটা কোশ্চেন সুব্রমণ্যের বই থেকে আমার কাছে ইমেলে আসছে, আমি ওটা চেষ্টা করব যে ক্লাসের ভেতরে মানে একটা টাইমে অ্যাকোমোডেট করার। আমার যে কয়টা প্ল্যান টপিক আছে যেগুলি সিলেবাসে আছে সেটা কভার করার পরে তোমাদের এই ধরনের কোয়ারিগুলো ক্লাসে আমি সলভ করার চেষ্টা করব। তোমরা কি ক্লাস টেস্ট দিবা নাকি একবারেই এসে দিবা? ম্যাডাম আসবো কবে ম্যাডাম? এরকম কি কোনো ডেট আপনি জানেন? মে মাসে তোমরা আসবে, এটা কি চেঞ্জ হবে? ম্যাডাম মানে স্কুল কলেজ এগুলো তো খোলার একটা ডেট ছিল সম্ভবত মার্চের 30 তারিখ, তো ম্যাডাম সেটা তো সম্ভবত আর হচ্ছে না। মার্চে না, তোমাদের তো মে মে বলেই তো আমরা 15 ব্যাচের, যেমন কালকে সারাদিন 15 ব্যাচের ভাইবা নিলাম। তোমরা তো মে মাসে আসার কথা। আমার একটা ক্লাস টেস্ট তোমরা দাও, ইনফিল্ট্রেশনের উপরে ক্লাস টেস্ট দাও। ম্যাডাম আপনার ক্লাস টেস্টটা ম্যাডাম আমরা ডিসকাস করে তারপর আপনাকে জানাই। তবে ম্যাডাম ক্লাস টেস্টটা ম্যাডাম ওই যে হেইটোগ্রাফ ম্যাডাম ফার্স্টের দিকে যে টপিকগুলো পড়াইছেন দিলে ওটার উপর দিয়ে, ওটা একটু সোজা তুলনামূলক। হাইড্রোলজি সাবজেক্টেরই সোজা, হাইড্রোলজি সাবজেক্ট কঠিন কেউ বলে না ম্যাডাম ফার্স্টের টপিকগুলো তুলনামূলক সোজা আর কি, একটু ওই যে হেইটোগ্রাফ বা ওইটাই, ওই তো ম্যাডাম ইনফিল্ট্রেশনটা একটু সোজা আর কি। আচ্ছা ইনফিল্ট্রেশনের উপরে দাও একটা ক্লাস টেস্ট, মনে হয় দিয়ে দেওয়া ভালো। রমজান চলে আসবে তো তখন তো আরো সমস্যা। ঠিক আছে, আমাকে তাহলে জানিও। হ্যাঁ, দুইটা সেকশন একসাথে মিলিয়ে রমজানের আগে একটা ক্লাস টেস্ট দিয়ে দাও। তারপরে যদি স্যার দুটো নেবেন এটা আমি আশা করি, তবে স্যার যদি কোনো ক্রমে দুটো না অ্যাকোমোডেট করতে পারেন, আমাকে যদি আরেকটা নিতে হয় রমজানের পরে। ওকে, ঠিক আছে। তোমাদের এখন সেকশন এ তে যারা আছো সেকশন এ থেকে বের হয়ে যাবে, সেকশন বি এ ওরা এই একই প্ল্যাটফর্মে এসে ক্লাস করবে। ওকে।
আসসালামু আলাইকুম ম্যাডাম।